আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব উইথ টুলের কাজ। উইথ টুলের কাজ দেখার জন্য আমাদেরকে প্রথমেই যে কোনো একটি লাইন এঁকে নিতে হবে। আমরা একটি লাইন এঁকে নিলাম। লাইন আঁকানোর পরে আমরা এটাকে একটি কপি করে সাইডে নিয়ে নিচ্ছি। সেখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা যদি এখান থেকে উইথ টুলটা দিই, এখান থেকে আমরা উইথ টুলের পরিবর্তনটি করতে পারবো। উইথ দিয়ে মূলত কি হচ্ছে, আমরা এই স্ট্রোকের ভেতরে কালারগুলো কিংবা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারছি। আমরা যদি এখান থেকে স্ট্রোকটাকে মোটা বানাই, সেক্ষেত্রে আমরা স্ট্রোকের পয়েন্টগুলো বাড়িয়ে দিলাম। এরপর যদি স্ট্রোকের ভিতরে বিভিন্ন রকমের স্টাইল করতে চাই, এখান থেকে স্টাইলগুলো করতে পারি। এখান থেকে আমরা চাইলে এখানে থাকা স্টাইলগুলোকে পরিবর্তন করতে পারছি। এখান থেকে খুব সহজে আমাদের স্ট্রোকগুলো ডিজাইন পরিবর্তন হলো। কিন্তু এখন কথা হলো, আমরা যদি র্যান্ডম বা কাস্টমাইজলি কোনো উইথ চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে উইথ টুলের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ড্র্যাগ করলে আমাদের ইচ্ছা মতো আমাদের যে কোনো উইথ টুলের কাজগুলো হবে বা স্ট্রোকের ডিজাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা আবার প্রথম যে লাইনটি ছিল সেটিকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা যেটা দেখতে পাবো যে ওয়ার্ড টুল দিয়ে মূলত আমরা কোনো কিছুকে ড্র্যাগ করে আমরা সেটিকে রিশেপের মতো করে অনেকটা শেপটাকে পরিবর্তন করে দিতে পারছি। এভাবে করে আমরা চাইলে যে কোনো শেপকে রিশেপ বা শেপের পরিবর্তন ঘটাতে পারছি। এরপর আমাদের যেটা দরকার, এখানে পাশে রেখে দিলাম। আবার আমরা আরেকটি লাইন টুলকে কপি করে আনলাম। এরপরে আমরা যাচ্ছি টুইরল টুলে আমাদেরকে এখান থেকে যদি ক্লিক করে ধরে রাখি, তাহলে দুইটি প্রান্ত বরাবর একটি মাঝের বরাবর একটি প্যাচের সৃষ্টি হবে। আবার এখান থেকে যদি এক প্রান্ত ধরি, এক প্রান্তের বরাবরই কি একটি প্যাচ ক্রিয়েট হবে। সেভাবে করে আমরা যে কোনো একটি প্যাচ ক্রিয়েট করতে পারছি টুইরল টুলের মাধ্যমে। এরপরে আমরা যদি অন্য আরেকটি টুলে যাই, সেক্ষেত্রে সরিয়ে নিচ্ছি আমরা সাইডে। আবার প্রথম লাইনটিকে কপি করে আনলাম। এরপর রয়েছে পাকা টুলটা দিয়ে আমাদেরকে চিন্তার মতো কোনো একটি অ্যাঙ্করকে ড্র্যাগ করে সেটির শেপকে পরিবর্তন করবে। যত বেশি অ্যাঙ্কর থাকবে তত বেশি এটা মুভমেন্ট করে একসাথে চলে আসবে। এভাবে করে আমরা চাইলে একটি শেপকে বা শেপের স্ট্রোককে চেঞ্জ করতে পারি। আবার আমরা কপি করে নিচ্ছি। এরপর আছে ব্লড টুলের মাধ্যমে আমরা যে কোনো একটি জিনিসকে বা যে কোনো একটি পাথকে এটার সারফেস বরাবর, কার্সর পয়েন্টের সারফেস বরাবর বৃত্তাকার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা চেঞ্জগুলো করতে পারছি। এখান থেকে আমরা চেঞ্জগুলো করতে পারলাম। এরপর আমরা ক্যারেক্ট টুলটা ইউজ করব। এখান থেকে আমরা সরিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে কপি করে আনলাম। এরপর আমরা এখান থেকে ক্যারেক্ট টুলটা ইউজ করি। এখান থেকে ড্র্যাগ করলে আমাদেরকে অনেকগুলো অ্যাঙ্কর সৃষ্টি হবে এবং অনেকগুলো অ্যাঙ্করটি একটি নির্দিষ্ট অ্যাঙ্কর বা সেন্টার পয়েন্টের দিকে ড্র্যাগ করে আকর্ষণ হতে শুরু করবে। এভাবে করে চাইলে আমরা স্টুডিওর ভিতরে স্ট্রোকের পরিবর্তনগুলো করতে পারছি। এরপরে আমরা আবার এখান থেকে প্রথমে এই কপিটি করে নিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, ক্রিস্টালাইজ টুল জিনিসটা আমাদেরকে কোনো একটি অ্যাঙ্করকে ধাক্কা দিয়ে আমাদেরকে অনেক তীক্ষ্ণ অ্যাঙ্করের সৃষ্টি করে দেয় বা তীক্ষ্ণ পয়েন্ট বা বর্ডার লাইনে সৃষ্টি করে দিচ্ছে। এভাবে করে আমরা চাইলে খুব সহজে তীক্ষ্ণ বর্ডারগুলো সৃষ্টি করে দিতে পারবো। এছাড়াও আমাদেরকে আরও একটি টুলস রয়েছে, সেটি দেখার জন্য আমাদেরকে এই লাইনটিকে নেওয়ার পরে এটিকে ভার্টিক্যাল বরাবর রোটেশন করে নিতে হবে। ভার্টিক্যাল বরাবর রোটেশন করার পরে আমরা যদি এখান থেকে রিঙ্কেল টুলটি ইউজ করে থাকি, রিঙ্কেল টুলটির উপর ক্লিক করে ধরলে অটোমেটিকলি এই লাইনটির ভেতরে আমাদের একটি ওয়েভের মতো আপ অ্যান্ড ডাউন ফর্মুলা সৃষ্টি হবে। এইভাবে করে আমাদেরকে একটি পাথকে চাইলে আপ অ্যান্ড ডাউন ওয়েভের মতো ক্রিয়েট করতে পারবো আমরা চাইলে খুব সহজে। এভাবে আমরা রিঙ্কেল টুলে কাজ করতে পারি। এছাড়াও আমরা যদি খেয়াল করি, এর পরবর্তী টুলে দেখতে যাই, এখান থেকে একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে ভেতরে কোনো একটি কালার দিলাম। কালার দেওয়ার পরে এখান থেকে আমরা গতদিন দেখেছিলাম ফ্রি ট্রান্সফর্মের নিচে রয়েছে পাপেট ওয়ার্ক দিয়ে আমরা কোনো একটি শেপকে চাইলে অনেক সুন্দর করে পরিবর্তন করতে পারছি। এখান থেকে শেপটিকে আমরা যেমন ইচ্ছা তেমন করে এটাকে পাপেট ওয়ার্ক করতে পারবো। এখান থেকে খুব সহজেই আমরা এই চেঞ্জগুলো করতে পারছি। এখান থেকে চেঞ্জ করলে পুরো পেজের বা শেপের
অংশবিশেষগুলো পরিবর্তন হয়ে যাবে এবং এই গ্রিড লাইনের মাধ্যমে শেপের যে পরিবর্তন সেটিকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এরপরে আজ আমরা যেটা দেখব সেটা হলো পার্সপেক্টিভ গ্রিড টুল। তার আগে আমি কন্ট্রোল এ দিয়ে সবাইকে ডিলিট করে দিয়ে আমরা ফুল ফ্রেমটিকে ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ গ্রিড টুল, যেটার উপর ক্লিক করা মাত্রই এখানে একটি 3 ডাইমেনশন গ্রাফ ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখানে 3 ডাইমেনশন গ্রাফের 3টি সাইড দেখা যাচ্ছে। আমরা যদি খেয়াল করি এখানে আমাদেরকে একটি কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে, যেটার মাধ্যমে আমরা গ্রাফটিকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে মূলত আমাদের লেফট সাইডে একটা ডাইমেনশন, রাইট সাইডে আরেকটা ডাইমেনশন এবং গ্রিন কালার বা নিচের দিকে আরেকটি ডাইমেনশন দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা যে কোনো ডাইমেনশনকে সিলেকশন করে কাজটি করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নীল ডাইমেনশনটি আমাদের সিলেকশন আছে, চাইলে আমরা কমলা ডাইমেনশনটি ইউজ করতে পারবো, আবার চাইলে নিচের গ্রিন ডাইমেনশনটি ইউজ করতে পারবো। এখন কথা হলো এটিকে কিভাবে ইউজ করতে পারি আমরা। সো এখান থেকে আমরা যে কোনো একটি শেপ আঁকতে নিলাম। সো শেপটা এখন আমাদের নীল পোর্শনটি সিলেকশন আছে। এখন যদি আমরা ড্র্যাগ করি ক্লিক করে, তাহলে আমাদের এই নীল ডাইমেনশন অনুযায়ী আমাদেরকে এখানে যে কোনো একটি শেপ এঁকে দিল। আবার যদি আমরা ডাইমেনশনটিকে পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা শেপের কালারটিকে পরিবর্তন করে নিচ্ছি, এঁকে নিলাম। এখান থেকে আমরা খুব সহজেই অন্য আরেকটি কালারের শেপটি আঁকাতে পারলাম। আবার যদি এখান থেকে নিচে ডাইমেনশন ক্লিক করি, সো এখান থেকে আমরা ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের নিচ বরাবর যে কোনো একটি সারফেসে কাজটি হয়ে গেল। এভাবে করে আমরা সহজেই গ্রাফ অনুযায়ী যে কোনো কাজ করতে পারবো। এছাড়াও যদি আমরা মনে করেন যে আমরা সহজে বা নর্মাল যে শেপগুলো ছিল সেভাবে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে থাকা ডাইমেনশনের চারপাশে একটি বৃত্তাকার সারফেস আছে, সেই বৃত্তাকার সারফেসের উপর ক্লিক করলে আমাদের শেপগুলো তখন নর্মাল শেপে কনভার্ট হয়ে যাবে। আমরা তখন আবার সহজেই নর্মাল শেপ থেকে কাজটি করতে পারবো। এছাড়াও আমরা এই ডাইমেনশন বা এই 3D গ্রাফের অংশটিকে ক্লোজ করার জন্য আমরা কিবোর্ডে থাকা স্কেপ বাটনে ক্লিক করলে আমাদেরকে এই গ্রাফটি চলে যাবে এবং বাকি যে শেপগুলো আছে সেগুলো থেকে যাবে। এভাবে করে আমরা খুব সহজেই 3D গ্রাফ মেনটেন করে যে কোনো একটি শেপ আঁকাতে পারবো। এভাবে আমরা কাজটা করতে পারলাম। এখন এর নিচে রয়েছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। সো পার্সপেক্টিভ সিলেকশন টুল দেখার আগে আমাদেরকে স্কেপ দিয়ে আমরা একবার ক্লোজ করে নিলাম এবং আমাদেরকে কিছু কাজ আগে থেকে একটু করে নিতে হবে। সো এখান থেকে আমরা শেপগুলোকে ডিলিট করে নিচ্ছি। এখন আমরা স্বাভাবিকভাবে 3টি শেপ আঁকাচ্ছি। সো এটাকে একটি হলুদ কালারের শেপ দিলাম, এইভাবে আমরা আরেকটি শেপ নিলাম যার প্রস্থ বাড়িয়ে দিচ্ছি। প্রস্থ বাড়িয়ে দিয়ে আমরা শেপের কালারটিকে চেঞ্জ করে দিলাম। সো এখন তো এটিকে দেখতে আসলে মূলত সমতলের একটি শেপই মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এই শেপগুলোকে এখন যে কোনো একটি গ্রাফের এক্সিসে বসাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে প্রথমত পার্সপেক্টিভ গ্রিডটি ওপেন করে নিতে হবে। তারপর গ্রিডের কোন গ্রাফের পাশে আমরা বসাতে যাচ্ছি সেই সাইডটিকে সিলেকশন করতে হবে। এরপর আমাদেরকে পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে আমাদেরকে অবজেক্টটিকে সিলেকশন করে ড্র্যাগ করলে অটোমেটিকলি এটি একটি গ্রাফ অনুসারে আমাদের রোটেশন বা সাইজ হতে শুরু করবে। এভাবে করে আমরা চাইলে খুব সহজে আমরা গ্রাফ অনুসারে কাজটি বসিয়ে দিতে পারবো। এছাড়া আমরা যদি এখান থেকে রাইট গ্রিডটাকে সিলেকশন করি, এরপরে এখান থেকে লেফট সাইডের এই যে হলুদ কালারের শেপ এটিকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা যদি ড্র্যাগ করি সেটি অটোমেটিকলি রাইট সাইডের যে গ্রাফের সাথে আছে সেটির সাথে সংযুক্ত হয়ে যাবে। সেভাবে করে আমরা খুব সহজেই এখানে গ্রাফ অনুসারে শেপগুলোকে কনভার্ট করে ফেলতে পারলাম। এভাবে খুব সহজেই আমাদেরকে কাজটি 3D একটি শেপের ভিতরে কনভার্ট হয়ে গেল। এভাবে করে আমরা পার্সপেক্টিভ গ্রিডের কাজগুলো করতে পারি। মূলত এই গ্রিড টুলটি আর্কিটেকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে। তাছাড়া আমরা এমনিতেও যদি কোনো একটি ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলেই পার্সপেক্টিভ গ্রিডটা ইউজ করতে পারবো।